গল্পের পটভূমি হলো শামুকদিহি গ্রাম, যা একটা পুরনো বাঁশবন আর অন্ধকার পুকুরের পাশ দিয়ে চলে যাওয়া এক পথ দিয়ে বিভক্ত। গ্রামবাসীরা এই পথটাকে নিশুতি ডহর বলে ডাকে, কারণ শোনা যায় সন্ধ্যার পর নাকি এখানে এক অদৃশ্য শক্তি হেঁটে বেড়ায়। এক পূর্ণিমা রাতে তিন বন্ধু বিশু, সুধীর আর অজিত গ্রামের মেলা থেকে ফিরছিল। রাত তখন প্রায় 11টার কাছাকাছি। আরে তোরা সবাই এত চুপ কেন? বাজিটা তো বেশ ভালোই জমেছিল, তাই না? ভালোই ছিল, কিন্তু এই পথটা দেখলেই না আমার গাটা ছমছম করে ওঠে। বিশু, আজ আজ না না, মিশুরি ডহর দিয়ে আজ যাব না। চল না, মাঠের ধার দিয়ে ঘুরে যাই। অজিত, তুই কবে মানুষ হবি বলতো? নিশুতি ডহর এসব কেবলই বজরুকি, পুরনো একটা বাসবন আর লোকের মিথ্যে গল্পর ফাঁদে পড়েছিস তোরা। মিথ্যে নয় রে সুধীর, আমার ঠাকুমা বলতেন বহু বছর আগে এই পথ দিয়েই এক নববধূকে বরযাত্রীরা নিয়ে যাচ্ছিল। রাতে ডাকাত পড়লে তারা বধূকে খুন করে। তারপর থেকেই নাকি মাঝরাতে এক গোঙানির শব্দ শোনা যায়, আর যেই সেদিকে তাকায় তার চোখটা চিরকালের জন্য একেবারে সাদা হয়ে যায়। ধুর, চল আজ পরীক্ষাই করি। রাত 12টা বাজতে চললো। চল আজ এই ডহর দিয়ে হেঁটে যাব, দেখি কে কার চোখ সাদা করে। ঠিক আছে, চল তাহলে, তবে একটা শর্ত, কেউ পিছু পা হতে পারবি না। তিন বন্ধু মশাল হাতে নিশুতি ডহরে প্রবেশ করলো। চারিদিকটা গভীর অন্ধকার, কেবল জোনাকির আবছা আলো। পথের দুপাশের বাঁশ ঝাড়ের পাতা সামান্য হাওয়ায় এমন ভাবে সরছে যেন মনে হচ্ছে কেউ লুকিয়ে আছে তার আড়ালে। হাঁটতে হাঁটতে হঠাৎ অজিত থেমে দাঁড়িয়ে গেল। দাঁড়া দাঁড়া, ওই শব্দটা শুনলি? কিসের শব্দ? চুপ কর তো। না 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 না, কেউ কাঁদছে, খুব খুব কাছে কোথাও। সুধীর কান পাতল। মাঝঝাড়ের দিক থেকেই সত্যি সত্যি একটা ক্ষীণ করুণ গোঙানির শব্দ ভেসে আসছে। ও কিছু না, পেঁচা ডাকছে হয়তো, বা কোনো বুনো জন্তু। তারা আরো কিছুটা এগোতেই পথের মাঝখানে একটা নতুন সাদা শাড়ি পরে থাকতে দেখতে পেল। শাড়িতে কিছুটা কাদাও লেগে আছে। এটা এটা কি রে? নববধূ, সেই নববধূ। বিশু বিশু, পালা! আরে থাম থাম, কেউ ফেলে গেছে হয়তো। চল, হাত দেবো না, পাশ কাটিয়ে চলে যাই। তারা শাড়িটা এড়িয়ে যাওয়ার সময় হঠাৎ পেছন থেকে শাড়িটা যেন একটা অদৃশ্য টানে সরে গেল। কি কি হলো এটা? কে ওখানে? সাহস থাকলে সামনে আয় দেখি। কিন্তু সেখানে কেউ নেই, কেবল বাঁশঝাড়ের অন্ধকারে যেন দুটো চোখ একেবারে চকচক করছে। তারা দ্রুত পা চালাতে শুরু করে। পথটা যেখানে মোড় নিয়েছে সেখানে একটা পুরনো বট গাছ। হঠাৎ গাছটার পাশ থেকে যাওয়ার সময় তাদের পথ আটকে একটা সাদা ঘোলাটে ছায়া তাদের সামনে এসে দাঁড়ালো। ছায়াটা এবার ধীরে ধীরে আকার নিতে শুরু করলো। লম্বা, রোগা, পরনে পুরনো দিনের শাড়ি, তার মুখটা ঢাকা, কেবলই লম্বা এলোমেলো চুল দেখা যাচ্ছে। তার পায়ের কাছ থেকে মাটি ভেদ করে জলের ন্যায় কিছু একটা চুইয়ে নামছে। সেটা সেটা একেবারে রক্তের মতো লাল। মাগো! সুধীর যেন তার যুক্তিগুলো ভুলে গিয়ে একেবারে পাথরের ন্যায় দাঁড়িয়ে রইল। এটা পেঁচা নয়। বিশু এবার সাহস করে এক দু পা এগিয়ে গেল। তুমি কে? কেন আমাদের পথ আটকেছো? ছায়াটা এবার তার মাথাটা ধীরে ধীরে তুলল। যখন তার মুখটা সম্পূর্ণ উন্মুক্ত হলো তখন দেখা গেল তার চোখটা একেবারে জল জল করছে। তার মুখ থেকে বেরিয়ে আসছে সেই গোঙানির শব্দটা। বিশুর মশালটা হঠাৎ দপ করে নিভে গেল। পুরো পথটা হয়ে গেল জমাট অন্ধকার। আমার পথ তোরা আটকাবি? তোদের এত ক্ষমতা?
এবার দেখ তাহলে আমি কি করতে পারি। অজিত আতঙ্কে মাটিতে বসে পড়ল। আমার চোখ আমার চোখও সাদা হয়ে যাবে? বিশু এবার এক ঝটকায় অজিতকে টেনে তুলল। পালা পালা তোরা, এই এই বাঁশবন ছেড়ে বেরিয়ে যা। তিন বন্ধু এবার অন্ধের মতো ছুটতে শুরু করলো। আর সেই নিশুতি ডহরের বাঁশবন থেকে ভেসে আসছিল সেই বধুর গোঙানির শব্দ। তাদের পেছন পেছন আসছিল সেই ছুটে চলার শব্দ। তারা তারা একবারের জন্য পেছনে ফিরে তাকায়নি। ভোরে যখন তারা গ্রামের শেষ প্রান্তে এসে পৌঁছালো, তখন তারা তিনজনই হাঁপাতে হাঁপাতে মাটিতে লুটিয়ে পড়ল। তারা যখন একে অপরের দিকে তাকালো, দেখা গেল সুধীরের চোখ কোনো পরিবর্তন হয়নি, কিন্তু অজিত আর বিশুর চোখের কোণে হালকা একটা সাদাটে ছাপ। আমরা আমরা বেঁচে আছি তাহলে? আচ্ছা সুধীর, আমরা কি সত্যি বেঁচে আছি? তারা সেই দিন থেকে আর কখনো সন্ধ্যার পর নিশুতি ডহর দিয়ে যায়নি। আর প্রত্যেক পূর্ণিমা রাতে গ্রামে একটা ফিসফিস শোনা যায়। নিশুতি ডহরের রাজবধূ নাকি আজও তাদের সঙ্গীদের খুঁজে বেড়ায়।